আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মতভেদ কাটিয়ে সব ইসলামী দল নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট গঠনের চেষ্টা। জানিয়ে দিব বিডিআর বিদ্রোহ তদন্তে সরকার থেকে সাহায্য পায়নি বলছে সাবেক সেনাপ্রধান। আরো জানিয়ে দিব ভারত থেকে কোথায় যেতে পারেন শেখ হাসিনা, এবং আরো জানিয়ে দিব ক্ষমতা হটানোর পেছনে কারা ষড়যন্ত্র করছে জানালেন শেখ হাসিনা। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে গোপন বৈঠক, নতুন কি ষড়যন্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মতভেদ কাটিয়ে সব ইসলামী দল নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট তৈরির চেষ্টা। অভিন্ন উদ্দেশ্যে ঐক্য হওয়ার উদ্যোগে নিয়ে ইসলামী ও সমমনা দলগুলো একটি বৃহৎ জোট গঠন করে দেশের রাজনীতিতে শক্ত অবস্থানে গড়ে তুলতে পরস্পরের বৈঠক শুরু করছে তারা। মতভেদ কাটিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক প্রাথমিক আলোচনা চলছে জানিয়েছে দলের নেতারা। ইসলামী ও সমমনা দলগুলোর কয়েকটি একাধিক নেতা জানিয়েছেন, গত 15 বছর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বেশিরভাগ ইসলামী রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন। তাই ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার তাগিদ অনুভব করছে শীর্ষ স্থানীয় নেতারা। তাদের প্রত্যাশা, গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ইসলামী দলগুলোর বৃহৎ জোট গঠন করলে রাজনৈতিক নতুন একটি শক্তির আবির্ভাব ঘটতে পারে। নিজেদের মধ্যে মতর ভিন্নতা থাকলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের অভিন্ন উদ্দেশ্য তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামী জোট গঠনের তৎপরতায় কিছুটা এগিয়ে আসছে শীর্ষ স্থানীয় দুটি ইসলামী জোট, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে এই দুটি দলের শীর্ষ নেতারা সমমনা দলগুলোর বড় নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করছেন। খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিসের মতো পুরনো মিত্রদের সঙ্গে জোট গঠনের আলোচনা করছে দলটি। এছাড়া জাকের পার্টি, নিজামে ইসলাম পার্টি এবং ইনসানিয়াত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তাদের। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, পর্যায়ক্রমে আমরা প্রতিটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করব। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আলোকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। বৃহৎ রাজনৈতিক জোট গঠনে গত 20 আগস্ট জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়েছে। দলটির শীর্ষ স্থানীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল্যধারার 7টি ইসলামী দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পাশাপাশি কয়েকটি অনিবন্ধিত ইসলামিক দল এবং গত 15 বছরের শেখ হাসিনার শাসন আমলের নির্যাতনের শিকার আলেম ওলামাদের সঙ্গে যৌথ মত বিনিময় করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি নিয়ে আলোচনা হয়েছে। ইসলাম কায়েমের জন্য ছোটখাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিরা গোলাম পরওয়ার বলেন, আমাদের সবার মূল লক্ষ্য অভিন্ন সমমনা দলগুলোর সঙ্গে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। সবার মধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ আছে। ইনশাআল্লাহ ছোটখাটো যেসব মত পার্থক্য আছে সেগুলো আলোচনার সাপেক্ষে সমাধান করব। বিডিআর বিদ্রোহ তদন্ত সরকার থেকে কোনো সাহায্য পায়নি বলছে সাবেক সেনাপ্রধান। 2009 সালে 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিন মাত্র 36 ঘন্টায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহের 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আব্দুল মঈন উর আহমেদ। গত বৃহস্পতিবার নিউজ ইউটিউবের চ্যানেলে বিডিআর বিদ্রোহের বিষয়ে তিনি এসব তথ্য তুলে ধরছেন। মঈন উর আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে যখন তদন্তের আদেশ দেয় তখন এই তদন্তে করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্বে দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল আব্দুল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেকে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করব তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম
সক্ষম হবেন। তিনি বলেন, সেদিন সকাল 9টায় সেই মিটিং শুরু হয়। 9:30টার দিকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন পিলখানা গন্ডগোল হচ্ছে। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মঈন ও আহমেদ বলেন 9:47 ডিজে বিডিআরকে ফোন পাওয়া যায়। তিনি জানান দরবার চলাকালে দুজন সশস্ত্র সৈনিক প্রবেশ, একজন আমার পেছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলির শব্দ আসে, সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বেরিয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং সে অনুযায়ী চলছে। সাবেক সেনাপ্রধান বলছেন 9:54 সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছিলেন। এ সময় তাকে অপারেশনের কথা জানালে তিনি জানান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেড তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানা যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেননি। এক্ষেত্রে অনেক সময় লাগলে 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ভারত থেকে কোথায় যেতে পারেন শেখ হাসিনা? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, তবে তার চূড়ান্ত গন্তব্য ভারত নয়। প্রশ্ন হলো ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী? এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবরে প্রকাশ করছে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন, তবে এটা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। জানা যায় শেখ হাসিনা এখন অত্যন্ত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার ভিত্তিক ওয়েব পোল্যান্ড দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে, তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রের বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় জানায় তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাবার জন্য আবেদনও করেনি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলে জানান জয়। ওই প্রতিবেদনে হয়ে উঠে আসছে ভারতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়েছে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে, কারণ তারা কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমান যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি। টিউলিপ যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করছেন। তিনি শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুল কর্মসূচি দিল্লিতে বসবাস করছেন। ক্ষমতা হারানোর পেছনে কারা ষড়যন্ত্র করছে জানালেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে 1 মাস আগে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। দেশ জুড়ে 1.5 দশকের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতা থাকা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি দায়ী করছেন তিনি। শেখ হাসিনা দাবি যুক্তরাষ্ট্রের কথা মতো বঙ্গোপসাগর একাধিপত্য বাড়ানোর সেন্ট মার্টিন দ্বীপ তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ভারতে পৌঁছে শেখ হাসিনার সঙ্গে যাদের কথা বলা হয়েছে সেই সূত্রের বরাদ দিয়ে আনন্দবাজারে অনলাইনে ভার্সনে বলা হয়েছে যাদের লাশের মিছিল দেখতে না হয় সেজন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। প্রতিবেদনে আরো বলা হয়েছে নয়াদিল্লিতে নামার পর একাধিকবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভালের সঙ্গে দেখা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নিরাপত্তা এবং কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যতক্ষণ না শেখ হাসিনা পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত না হয় ততদিন পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন। নয়াদিল্লির আবাসস্থল থাকা ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করছেন। দেশ ত্যাগ করার আগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিতে চেয়েছিলেন তাতে এই বক্তব্যে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন দখল করে। শেখ হাসিনা জানিয়েছে যুক্তরাজ্যের কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ায় মাসুল হিসেবে তাকে ক্ষমতা থেকে বাহির করে দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশিদের সতর্ক করছেন তারা যেন মৌলবাদীদের দ্বারা পরিচালিত না হন। ভারতে পৌঁছে শেখ হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে সেই সূত্রে জানানো হয়েছে যেন লাশের মিছিল দেখতে না হয় এজন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। ছাত্রদের মৃতদেহের উপর ক্ষমতা হস্তান্তর হোক তা তিনি চাননি, আর চাননি দেশের আরো সম্পদ নষ্ট হোক। আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে গোপন বৈঠক, নতুন কি ষড়যন্ত্র? সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাংলা থানা বিএনপির সভাপতি মতিউর রহমানের সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আদালতের অভিযোগ উঠছে। সম্প্রতি সাংলা থানা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত 27 আগস্ট গভীর রাতে ঢাকা রাজশাহী মহাসড়কে সালঙ্গা থানার রামারচর এলাকার রয়্যাল রূপারি হাইওয়ে রেস্টুরেন্টে
বৈঠকে হয়ে জানা গেছে, বৈঠকে বিএনপির সভাপতি মতিউর রহমানের সঙ্গে সাংলা থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, থানা যুবলীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যানের মোখলেছুর রহমান, সভাপতি ইউপি চেয়ারম্যান শফিক কামাল, আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন, শামসুল আলম উপস্থিত ছিলেন। বিএনপির একটি অংশের অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা থেকে নাম বাদ দিতে মতিউর রহমান সরকারের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগের নেতারা। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আবার বিএনপির কেউ কেউ বলছেন, মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক থাকতেই পারে। আব্দুর রশিদ একজন অসুস্থ মানুষ, আসলে কি নিয়ে বৈঠকটা হয়েছে সেটা পরিষ্কার নয়। বৈঠকে অংশ নেয় আওয়ামী লীগের নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফিক কামাল বলছেন, মতিউর রহমানের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্কের খাতিরে রয়্যাল রূপালী হোটেলে বসেছিলাম, সেখানে মামলা সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। এই বিষয়ে সাংলা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মতিউর রহমান সরকার বলেন, আমি জেলা থেকে বের হয়েছি। আওয়ামী লীগ ও নেতা আব্দুর রশিদের ভাইরা জেলা আসছেন। আব্দুর রশিদ একজন পঙ্গু মানুষ। আমি রিকশা নিয়ে যাচ্ছিলাম, তিনি ডাক দিয়ে নামিয়ে বললেন, চাচা আমার ভাইরা কেমন আছেন? আমি তাকে বললাম তারা ভালোই আছে। এই ছিল তার সঙ্গে আলোচনার বিষয়। এটা নিয়ে এত তোলপাড় হচ্ছে কেন বুঝলাম না। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমার সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক থাকতেই পারে। বৈঠকের ভিডিও আমি দেখছি। ওই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো। 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপি এখন নতুন দল গোছাচ্ছে। জেলফেরত নেতাকর্মীরা নিজেদের এলাকায় গিয়ে জনসভা করার সুযোগ পাচ্ছে। সামনে নির্বাচন এর পরিকল্পনা নেমেছে শীর্ষ পর্যায়ের নেতারা।